আপনারা জানেন সম্প্রতি দুজন নাগরিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বাংলাদেশি। তাদের ব্যাপারে বাংলাদেশ সরকার তাদের খুঁজে পাওয়ার ব্যাপারে এবং তাদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সরকার সচেষ্ট আছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় 27 এপ্রিল সোমবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেছেন। আমরা জানি যে মেডিকেল কলেজ হসপিটালগুলো যত বড় হয়, আমি নিজে একজন ডাক্তার, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছি। মেডিকেল কলেজগুলো যদি বড় আকারে তৈরি হতে থাকে তাহলে জনগণের স্বাস্থ্য সেবার একটা বড় সুবিধা হয়, বিশেষ করে প্রান্তিক জনগণের। মানে আমরা অনেকে আসলে জানি না মানুষ কত দরিদ্র, মানুষ কত সংকটে থাকে স্বাস্থ্যের কারণে। সো আরেকটা হসপিটাল হলো, এবং আমরা মানি এটা যে বাংলাদেশে যে হসপিটালগুলো হয়েছে, হসপিটাল তো শুধু বিল্ডিং হলেই হয় না, সেটার সাথে আনুষঙ্গিক যন্ত্রপাতি আছে, লোকবল আছে, আমাদের ডাক্তার, চিকিৎসক, নার্স এবং হেলথ টেকনিশিয়ান যারা আছেন তাদের অপ্রতুলতা আছে। এই সরকার এটাকেও খুব গুরুত্ব দিয়ে কাজ করছে, কারণ স্বাস্থ্য খাতকে গুরুত্ব না দিলে আমাদের যে লক্ষ্যমাত্রা আছে জনগণের কল্যাণে সেটা পূর্ণ হবে না। দেশব্যাপী হাম রুবেলা টিকার ক্যাম্পেইন চলমান রয়েছে। 27 এপ্রিল সোমবার সন্ধ্যা পর্যন্ত 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। আমি সংখ্যাটা আবার বলছি, 94,23,799 জন শিশু টিকা পেয়েছে। গত সপ্তাহ পর এই সপ্তাহে আপনাদের সামনে যখন আসলাম, এর মধ্যে আরো কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর আমরা পেয়েছি। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, আগেও বলেছি যে এই সংকটটা আমাদের দায় না, কিন্তু মৃত্যুগুলো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য কোনো একটা মৃত্যুও যেন না হয়, সেই চেষ্টা আমরা সর্বোচ্চ করব। আবারও বলছি, ডক্টর হিসেবে আমি বুঝি যে কিছু কিছু ডিজিজ আছে আপনার হয়ে যেতে পারে, কিন্তু যে রোগগুলো টিকার মাধ্যমে আমরা মুক্ত থাকতে পারি, সেগুলোর মধ্যে একটা শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না। এটা খুবই মর্মান্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 2 মাসে র্যাবের তৎপরতায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার হয়, জননিরাপত্তা জোরদার হয়েছে। এই সব অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, খুনি, চাঁদাবাজদের গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটা চালান মাদকের ধরা হয়েছে, যেমন একটা তথ্য হচ্ছে এরকম, চট্টগ্রাম পতেঙ্গায় পৃথক 2টি অভিযানে মোট 6,80,025 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত 14 জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী থেকে 136 কেজি গাঁজা ও 17 গ্রাম হেরোইন, ঢাকা সাভার এলাকা থেকে 1.245 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এরকম কন্টিনিউ করছে প্রসেস। এগুলো সরকারের রেগুলার কাজ, কিন্তু আমরা এটুকু মানে জনগণ এবং একই সাথে যারা এসব অপরাধী আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এগুলো চলমান থাকবে, এবং এই চলমান থাকার কারণে তাদের যে কোনো রকম বিপদের মুখোমুখি হতে হবে সেই অপরাধীদের কথা বলছি যারা এসব মাদকের সাথে জড়িত আছেন। উদ্ধারকৃত কিছু অস্ত্র, একটা আলাপ আছে যে আমরা অস্ত্র উদ্ধার, 5 আগস্ট যখন শেখ হাসিনার পতন এবং পলায়ন ঘটলো, তখন বিভিন্ন রকম অস্ত্র থানা থেকে লুট হয়েছে। এটার একটা অংশ ইনফ্যাক্ট উদ্ধার করা হয়েছে, এটা চলমান আছে। এর মধ্যে 15টা অস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলা বারুদ 810+ রাউন্ড গোলা বারুদ উদ্ধার হয়েছে। আমি আবারও মাদক উদ্ধারের পরিমাণটা জানাচ্ছি, ইয়াবা 6,80,125 পিস, গাঁজা 136 কেজি, হেরোইন 1.26 কেজি, এবং এসব অপরাধে 35 জনকে গ্রেফতার করা হয়েছে। বিজিবি সীমান্তে সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পেরেছে। গ্রেফতারের পরিমাণ 700% বৃদ্ধি হয়েছে, মানে 7 গুণ হয়েছে। আসামি বা যারা এইসব ক্ষেত্রে সংকট তৈরি করছে তাদের সীমান্ত হত্যা 75% হ্রাস পেয়েছে। আমরা চাই এটা পুরোপুরি জিরোতে আসবে। এটা শুধু আমাদের হাতে না, সরকার তার কূটনৈতিক এবং অন্যান্য পদক্ষেপ নেবে যাতে এই সীমান্তে কোনো হত্যাকাণ্ডের ঘটনা না ঘটতে পারে। আবারও বলছি, এটা শতভাগ শুধু আমাদের হাতে না, এটার সাথে ভারতের ইনভলভমেন্ট আছে। আমরা চাই ভারত আমাদের রাষ্ট্রের সাথে তার সুসম্পর্ক বৃদ্ধির একটা সিগনেচার হিসাবে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনবেন। শূন্য মানে শূন্য, শূন্যের পর্যায়ে না, শূন্য মানে শূন্য। অর্থ মন্ত্রণালয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, সাংবাদিকদের সাথে এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাথে মত বিনিময় হয়েছে। আমরা জানি যে এটা মিডিয়ার সাথেও জড়িত। তাদের সংকটে সামনে যেহেতু বাজেট আছে, সেই বাজেটকে সামনে রেখে মাননীয় অর্থমন্ত্রী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বসছেন, তাদের প্রয়োজন শুনছেন। একটা রাষ্ট্রের পক্ষে সব ডিমান্ড, বিশেষ করে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের পক্ষে সব সম্ভব না, কিন্তু সেটা থেকে মোটামুটি যতটা সম্ভব সেই চেষ্টা সরকার করছে। শিক্ষা মন্ত্রণালয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বদলি নীতিমালা 2026 প্রণয়নের
কার্যক্রম চলমান আছে। প্রাথমিক গণশিক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়। একটা তথ্য একটু জানিয়ে রাখি শুধু, কিন্তু আমার মনে হয় আপনারা স্বীকার করবেন, আমি নিজে প্রতিদিন যখন রাস্তায় বেরোই আমি পাম্পগুলোর দিকে খেয়াল রাখি। আমি গতকাল বা দুদিন আগে থেকেই খেয়াল করেছি রাস্তার সেই ভিড় আসলে আর ওভাবে নেই, প্রায় শেষের পর্যায়ে। তারপরও আমরা জনগণের স্বার্থে আমাদের মজুদের পরিমাণ, জ্বালানি তেলের মজুদ 27 এপ্রিল পর্যন্ত জানিয়ে রাখছি। ডিজেল 1,70,964 টন, অকটেন 44,483 টন, পেট্রোল 19,003 টন, ফার্নেস অয়েল 37,096 টন, জেট ফিউল 21,235 টন। 30 এপ্রিলের মধ্যে আরো ডিজেল আসবে 1,80,000 মেট্রিক টন, অকটেন 16,000 মেট্রিক টন, পেট্রোল 2,000 মেট্রিক টন। আমি আবারও এই সংখ্যাগুলো পড়ি, এগুলো আমাদের জনগণকে নিশ্চয়ই আস্থা সৃষ্টিতে সাহায্য করবে। 27 তারিখ পর্যন্ত মজুদ আছে ডিজেল 1,70,964 টন, সাথে একটু যোগ করি 30 এপ্রিলের মধ্যে আসবে আরো 1,80,000 মেট্রিক টন। অকটেন এই মুহূর্তে মজুদ আছে 44,483 মেট্রিক টন, আরো আসছে 30 তারিখের মধ্যে, অল্প কয়েকদিনই সময় বাকি, 16,000 মেট্রিক টন। পেট্রোল 19,003 টন আছে, পেট্রোল 2,000 মেট্রিক টন আসছে আরো। সুতরাং মজুদের ব্যাপারে কোনো সংকট নেই, এবং আমি অলরেডি বলেছি আমাদের পাম্পে যে ভিড় ছিল সেটা যথেষ্ট কমে গেছে। আমরা আশা করছি বাকিটা আর তেমন করে থাকবে না। আর এর মধ্যে অভিযান চলছে, আমরা প্রায় যে কথাটা বলছিলাম যে যথেষ্ট পরিমাণ জ্বালানি মানুষ তার ঘরে মজুদ করছেন। আমি সবসময় যে খুবই ইভিল ইন্টেনশনে সবাই করছেন তা না, সবাই যে ব্যবসার জন্য করছেন তা না। আমি ব্যক্তিগতভাবেও দু একজনকে চিনি যারা এই শঙ্কা বোধ করেন আদৌ কখনো তেল পাবো কিনা, সুতরাং তারা তেল নিজের জন্যই সংরক্ষণ করছেন। বিশেষ করে বাইকার আছেন, আমি আবারও বলছি, বিশেষ করে যাদের সাথে সরাসরি তাদের জীবিকা জড়িত, যারা রাইড শেয়ারিং করেন, তারা খুবই শক্ত অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়িয়ে এটা করেন না, তাদের টেনশন আমরা বুঝতে পারি। কিন্তু একই সাথে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল সেটাও সংকট তৈরি করেছে। আমরা আশা করি এটা ঠিক হয়ে যাবে। ফুয়েল প্রাইস সংক্রান্ত কিছু তথ্য আছে, সেটা হলো ফুয়েল, আমি একটু একটা অ্যাড্রেস করি, www.fuelpass.gov.bd ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে কিউআর কোড জেনারেট করতে পারেন। আর যাদের ফোন আছে তারা সেটা দিয়েও এটা সার্চ করতে পারবেন। আমি এটাকে আর খুব বেশি এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা আশা করি এই সংকটটা আর খুব বেশি বাড়বে না। এটা যদি বাড়ে তখন এটার প্রয়োজন আবার হবে। তবে এই অ্যাপটার কার্যক্রম চলতে থাকবে, কারণ মধ্যপ্রাচ্যের সিচুয়েশন খুবই ভলেটাইল। একবার মনে হচ্ছিল যে যুদ্ধ সমস্যা মিটে যাচ্ছে, আবার আলোচনা হলো, সেটা ভেঙে গেল। এখন আবার কিছুটা আলোচনার পরিবেশ আছে, সে কারণে হয়তো অস্থিরতাও কম, বাট হু নোজ, সমস্যা হতে পারে। সো এই পাসের কার্যক্রমটা চলতে থাকবে। বিদ্যুৎ বিভাগ 26 এপ্রিল 2026 সারা দেশে মোট বিদ্যুৎ চাহিদা ছিল 14,352 মেগাওয়াট, সরবরাহ ছিল 12,487 মেগাওয়াট, ঘাটতি ছিল 1,865 বা প্রায় 2,000 মেগাওয়াটের মতো। সো কিছু লোডশেডিং হচ্ছে। 26 এপ্রিল 2026 সর্বোচ্চ লোডশেডিং হয় ময়মনসিংহ জোনে 3 ঘন্টা। পরিকল্পনা মন্ত্রণালয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বলে আমরা যেটাকে চিনি, তারা 13,445 কোটি 41 লক্ষ টাকা ব্যয়ে 14টি প্রকল্প অনুমোদন করেছে। নিজস্ব অর্থায়নে 8,089 কোটি টাকা। আমি মেজর অঙ্কগুলো বলি। প্রকল্প ঋণ 5,340 কোটি টাকা, আর সংস্থা নিজস্ব অর্থায়ন 15 কোটি 59 লক্ষ টাকা। এর মধ্যে কিছু পুরনো প্রকল্পের ফান্ড মানে রিনুয়াল আছে, তার মধ্যে নতুন ফান্ড যুক্ত আছে, নতুন প্রকল্প আছে। নতুন প্রকল্প আছে 5টা, সংশোধিত 5টা, মেয়াদ বৃদ্ধি হয়েছে 4টির। আপনারা জানেন যে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে যানবাহনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্যে আমরা জানাচ্ছি ডিজেল চালিত যানবাহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও মিনি বাসের সর্বনিম্ন ভাড়া যথাক্রমে 8 টাকা, 10 টাকা ও 8 টাকা থাকবে। এটা আগে থেকেই কার্যকর ছিল, এটা দিয়ে চেঞ্জ করা হয়নি। ভাড়া কিছুটা বাড়বে, কিন্তু লিস্ট যেটা আছে সেটা একই রকম থাকছে। বাণিজ্য মন্ত্রণালয়, আমরা আমাদের জনগণের মধ্যে একটা জিনিসের খুবই রেসপন্স দেখতে পাই, সেটা হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করছেন। এর মধ্যে বাজার তদারকি 296টা হয়েছে, দণ্ডিত প্রতিষ্ঠান 559টি। মানে এই অভিযানের সময় নানা অনিয়মের কারণে 559টি প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে 48,04,500 টাকা। এটা কন্টিনিউ করবে, এবং আমরা আশা করি যারা ব্যবসায়ীরা আছেন তারা
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়। আমরা জানি যে ঢাকার রাস্তা থেকে হকারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। শনিবার 25 এপ্রিল তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিষ্ঠানের সমন্বয়ে দ্রুত বিকল্প স্থান চুজ করে তাদেরকে পুনর্বাসনের কথা বলেছেন। পরিবেশ ও বন জলবায়ু মন্ত্রণালয় তারা বিভিন্ন মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এর মধ্যে 21টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 49টি নিয়মিত মামলার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে 39,42,500 টাকা জরিমানা আদায় করেছেন এবং শব্দ দূষণের জন্য 60টি হাইড্রোলিক হর্ন বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের এটা একটা বড় সংকট, মানে নয়েজ যে ইটসেলফ একটা মারাত্মক পলিউশন, আমাদের আসলে অনেকের সেই খেয়ালটা নেই। আমরা এটা নিয়ে আইনি ব্যবস্থা তো নেওয়া হবে, কিন্তু জনসচেতনতা এবং মিডিয়ার কাছে আমরা আসলে এটা এক্সপেক্ট করি। মানে একটা গণতান্ত্রিক সিস্টেমে মানে মিডিয়াকে, বা একসময় তো মিডিয়া ভাবছিল না, সংবাদপত্র ছিল যখন শুধু প্রিন্ট মিডিয়া ছিল। তো এটাকে ফোর্থ স্টেট বলা হয়, কেউ ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলেন। সো রাষ্ট্রটাকে গড়ে তোলার জন্য বিশেষ করে যে নয়েজ নিয়ে কাজ করা, এটা খুবই হার্মফুল যে কারোর জন্য। আমরা আশা করি মিডিয়াও এই ব্যাপারে, আমরা আইনি ব্যবস্থাটা সরকার প্রচারণা করবে এবং মিডিয়া এই ব্যাপারে মনোযোগী হবে, আমরা এটা আশা করছি। গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়, আমরা যে পূর্বাচল যে শহর, নতুন শহর আছে, সেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন, যে এটাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা আমরা একটু জেনে রাখলাম। যুব ক্রীড়া মন্ত্রণালয় রাজধানীর মাঠগুলো সংস্কার করে শিশু কিশোরদের খেলার উপযোগী করার লক্ষ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের পরিদর্শন টিম কাজ চালু করেছে। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা খেয়াল করেছি নিশ্চয়ই, মাননীয় প্রধানমন্ত্রী শিশু কিশোরদেরকে নানা রকম শারীরিক এবং মানসিক কর্মকাণ্ডে, এর মধ্যে খেলাধুলা হচ্ছে শারীরিক কর্মকাণ্ড, সে খেলবে তার সুস্বাস্থ্যের জন্য এবং সেটাকে সে পেশা হিসাবে যাতে নিতে হয়। প্রতিটা স্কুলে একটা লিস্ট আছে, 8টা খেলার মধ্যে কোনো না কোনোটা প্রত্যেকটা শিশুকে খেলতে হবে। এর সাথে সাথে অন্যান্য কর্মসূচিও মানসিক, এর মধ্যে বই পড়া, গান, নাটক, আবৃত্তি, এই ধরনের কাজ কন্টিনিউ করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল লক্ষ্য প্রতিপাদ্যকে সামনে রেখে গত 20 এপ্রিল 2026 বগুড়া জেলার গাবতলী উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে দ্বিতীয় পর্যায়ে উদ্বোধন করেছেন। আমরা এভাবে বলতে পারি যে সরকারের জনকল্যাণমুখী প্রকল্পের এটাকে ফ্ল্যাগশিপ হিসাবে বলা যেতে পারে। এই সরকার খুবই মনোযোগী এবং গতদিন ব্রিফিং এ জানিয়েছিলাম এই বাজেটে 40 লক্ষ পরিবারকে এই কার্ড দেওয়া হবে। তার জন্য প্রায় 14,000 কোটি টাকা, 13,000 কোটি টাকার বেশি সেটা বরাদ্দ রাখা হচ্ছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ ফ্লাইট চলছে এবং স্মুথলি চলছে। আমরা যে কথাটা প্রায় বলার চেষ্টা করছি যে হজ ফ্লাইট এবং হজ গমন নিয়ে প্রায় প্রতি বছর অহেতুক কিছু সংকট আমরা দেখতাম, সেই সংকট হচ্ছে না, স্মুথলি সেটা চলছে। এখন পর্যন্ত মানে যারা গেছেন সেই সংখ্যাটা হচ্ছে 16,000, বিমান বাংলাদেশ এয়ারলাইনে 16,132 জন গেছেন, সৌদি এয়ারলাইনে 12,000 জনের বেশি, ফ্লাইনাস এয়ারলাইন্স 7,000-এর বেশি। মোট হজযাত্রী গেছেন 36,156 জন, বাকি আছে 42,141 এবং আমরা বিশ্বাস করি তারা খুবই সুষ্ঠুভাবে সেখানে পৌঁছে যেতে পারবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, এই কাজটা একটু আমরা যদি খেয়াল করি খুবই গুরুত্বপূর্ণ কাজ, কারো কারো কাছে অ্যাপারেন্টলি খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। জাতীয় আইনগত সহযোগিতা দিবস 2026 উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে আইনি সহায়তা পৌঁছে দিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যৌথ উদ্যোগে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। মানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা যারা আইনি ঝামেলায় পড়ি আমরা এটা জানি যে এটা প্রান্তিক মানুষের জন্য সেটা প্রতিটা ঝামেলা, মানে কতগুলো তো আছে এমার্জেন্সি, আমাদের দরিদ্র মানুষ অনেক কিছু করেন না, কিন্তু স্বাস্থ্য একটা এমার্জেন্সি, তাকে হসপিটালে যদি তার খুব খারাপ রোগ হয় তাকে যেতেই হয়, সেটা তার উপরে চাপ তৈরি করে। একইভাবে আইনি সংকটও একই রকম একটা ব্যাপার, ইটস অ্যান এমার্জেন্সি। সো এখানে সরকার ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প নিয়ে যাচ্ছেন বস্তিবাসীদের কাছে বা এই ধরনের আরো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে। এটা ক্রমাগত ইনক্রিজ করলে মানুষের এই বিপদ থেকে, সংকট থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করি। পানি সম্পদ মন্ত্রণালয়, এটা একটা ছোট্ট ঘটনা আছে, এটা গত সপ্তাহে ব্রিফিং করেছিলাম, আমি আবারও একটু বলি প্লিজ, আপনাদের কাছে অনুরোধ, আমরা এগুলো নিয়ে আসলে আস্তে আস্তে আইনগত ব্যবস্থার দিকেও যাব।
আমি গত যে ব্রিফিং ছিল সেখানে রিপিট করে পড়ে বলেছিলাম যে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 1260, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, শতকরা অগ্রগতির হার 44.55। এটা যে আমাদের কর্মসূচির খাল তার প্রায় অর্ধেক। একটা ফটোকার্ড তৈরি হলো, আমি নাকি বলেছি সারা দেশের অর্ধেক খাল খনন করা হয়ে গেছে। এটা নামগোত্রহীন কেউ না, পরিচিত জাতীয় দৈনিকের ফটোকার্ড। এটা নিয়ে ফ্যাক্ট চেকাররা এটাকে ডিবাঙ্ক করেছেন, এটা যে ডিসইনফরমেশন সেটা করেছেন, কিন্তু এগুলো করছি আমরা। একটা কথা খুব ইম্পর্টেন্ট, উই মাস্ট বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না, কারো দিক থেকে করবে না। এটা একজন ব্যক্তি করা আর একটা প্রতিষ্ঠান করার মধ্যে সিরিয়াস পার্থক্য আছে। আমি আমার প্রচুর, একটু ব্যক্তিগত কথা বলেই ফেলি, মানে আমি খুব স্টুপিড মানুষ না। আমি আমার প্রচুর পরিচিত মানুষজনের কাছ থেকে এই কার্ড পাঠিয়ে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ইভেন এমন সব কথাবার্তা আসছে সেগুলো সরিয়ে রাখি, যেগুলো কোনো ব্যক্তি করছেন, ফটোকার্ড বানিয়ে বলছেন আমি নাকি হচ্ছে জনগণের কল্যাণের জন্য জ্বালানির দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম। আমি এগুলো এভাবে বলিনি, কিন্তু এই যে কথাটাকে ডিস্টর্ট করা হলো, আমাকে অনেকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন যে আমি কি বলেছি কিনা। মজার ব্যাপার, কেউ তো আসলে পুরো ইয়েটা শুনছেনও না। আমি তখন ওই যে ফ্যাক্ট চেকাররা কি করছেন ওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সাংবাদিকতাই যেন হয়। প্লিজ, আমরা যথেষ্ট খোলা মনে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই। আমি আগেও একদিন বলেছি, সরকারের সমালোচনা করার অনেক কিছু পাওয়া যাবে। এই দেশে এত বড়, এত জটিলতা, একটু পেছনের কথা বলতে, শেখ হাসিনা এই দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন। জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি। আমি কয়েকদিন আগে একটা টক শোতে সরাসরি বলে এসেছি একজন সিনিয়র সম্পাদককে যে কেমন দেখছেন। আমি বললাম আমি চাই মিডিয়া আরো বেশি সরকারের সমালোচনায়, যৌক্তিক সমালোচনায় ভাইব্রেন্ট হয়ে উঠুক। আমি জানি না কবে কোন সরকার থেকে কেউ এই ধরনের কথা বলেছে, কিন্তু প্লিজ মিসইনফরমেশন, ডিসইনফরমেশন না, আমি অনুরোধ করছি। আর আগেও বলেছি আমরা আসলে এরকম একটা প্যানেল, লিগ্যাল প্যানেল তৈরি করছি, এটা সব ক্ষেত্রে যাতে তারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারে। এটা খুব দ্রুতই আপনারা হয়তো জেনে যাবেন। খাদ্য মন্ত্রণালয় আসলে বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 18 লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন ধান, 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 1 লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49, প্রতি কেজি আতপ চাল 48 টাকা কেনা হবে। আপনারা জানেন এই বাফার স্টকটা সরকারের কাছে থাকতে হয় খাদ্য নিরাপত্তার জন্য, এবং বাজারে যেন এটার মূল্য পতন না হয়। আমরা চেষ্টা করব প্রকৃত কৃষকরা যাতে এটার বেনিফিট পেতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটা বড় খবর, 28 এপ্রিল 2026 তারিখে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম। ফুয়েল লোডিং শেষ হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার শেষে আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। পরবর্তীতে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতার 1200 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইনে যুক্ত হবে। দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ 2026 সালের শেষের দিকে যুক্ত হবে। এই দুটো ইউনিট যদি চালু হয়ে যায় তাতে 10% বিদ্যুৎ চাহিদার পূরণ হবে। এতে প্রায় 2 কোটি মানুষ সুবিধা পাবেন। এই বিদ্যুৎ কেন্দ্রের কথা যখন আসে তখন একটা কথা একটু না বললেই না, প্রতিটা মেগা প্রকল্প যেগুলো এই সময় শেষ হবে, এগুলো আগের সরকারের একটা মারাত্মক দুর্নীতির সিগনেচার। যখন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি, ধরে ধরে দেখিয়েছিলাম ঠিক একই রকম বিদ্যুৎ কেন্দ্র এই যে কোম্পানিটা করছে রোসাটম, ভারতের তামিলনাড়ুর কোদানকুলামে, আপনারা যে কেউ সার্চ করে দেখতে পারেন, সেখানে একই রকম বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যে রিঅ্যাক্টর ব্যবহার হচ্ছে, একই রকম রিঅ্যাক্টর ব্যবহার হচ্ছে, অন্তত 50% বেশি মূল্যে এটা হচ্ছে। আমরা আরেকটু কথা যোগ করে রাখি, প্রায় শুনতাম যখন সড়ক বা ব্রিজের খরচ বাড়ে যে বাংলাদেশে ভূমি অধিগ্রহণের খরচ অনেক বেশি, খুব শুনতাম, যেখানে অনেক বেশি মানুষ থাকে। অধিগ্রহণ নিয়ে কি কি ডাকাতি হয়েছে সেটা সরিয়ে রেখে বলছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ভূমি অধিগ্রহণ করতে হয় নাই, কারণ পাকিস্তান আমলে এই জায়গাটা অধিগ্রহণকৃত ছিল। সুতরাং ওই যে অজুহাত, সেই অজুহাতটা এখানেও প্রযোজ্য না। আমরা প্রতিটা প্রকল্পের সাথে সাথে আবার এটাও মনে রাখবো, এবং আমি আপনাদেরকেও এই একই দৃষ্টি রাখতে বলবো এই সরকারের সময় এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। আপনারা নিশ্চয়ই ওয়াচডগের ভূমিকা পালন করবেন, সেটা হলে ফ্যাক্টস দিয়ে, ডেটা দিয়ে, আমাদের সরকারের সময় যদি এই ধরনের কোনো খারাপ কাজ হতে যায় সেটা আপনারা জনগণের সামনে তুলে ধরবেন, আমরা সেটা পছন্দ করব। নৌ পরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ
92% সম্পন্ন হয়েছে। শীঘ্র এটা পূর্ণ অপারেশন হবে বলে আশা করা যায়। আরো অনেকগুলো তথ্য আছে, আমরা সামনে হয়তো আপনাদের কাছে এই ধরনের ব্রিফিং এর সফট কপিটা পৌঁছে দেওয়া যায় কিনা সেটাও চিন্তা করব, সেটা তাহলে ভালো হবে। আচ্ছা আচ্ছা পরে এটা পরে আমরা দেবো, এটা পেয়ে যাবেন। তাতে অন্তত সারা দেশের অর্ধেক খাল খনন করা হয়েছে টাইপের লেখা প্রবণতা কমতে পারে নাকি? হ্যাঁ প্রশ্ন এখন, হ্যাঁ এবার আমি সেটা হচ্ছে যে এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনা, দিন আগে বলা হলো গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার একটা আশঙ্কা, এবং গতকালকে এয়ারপোর্টের কথা বলা হলো। অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলেছেন দেশে আসলে জঙ্গি নেই। জঙ্গি আছে কিনা এই সরকার কি মনে করে, এবং নাশকতা যদি হয় এটা আসলে সরকারের ইন্টেলিজেন্সের কাছে কি ধরনের তথ্য আছে, কতখানি মানে শঙ্কা রয়েছে সরকারের কাছে, মানে কতখানি কাছাকাছি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য আছে এটা বলা যাবে না, এটা একটা সেনসিটিভ তথ্য, এই তথ্যটা গোপন থাকবে। কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট, বাংলাদেশে জঙ্গি আছে। কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে, আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন, যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। এটা এক্সিজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময়, এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে, সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে, কিন্তু সেই পুরনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, ওটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব। জি, পরবর্তী আমরা দেখেছি যে অনেক জেল থেকে অনেক কয়েদিরা বেরিয়ে গেছেন, অনেক জঙ্গিরাও বেরিয়ে গেছেন। সরকার কি মনে করছে যে যাদেরকে নিয়ে আসলে আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকারের সময় তারা আসলে সংকুচিত হয়েছে, একটা পার্সেন্টেজ অফ পিপল আসলে আছে যে যারা আসলে জেল থেকে ওই সময় বেরিয়ে এসেছে বা ভেঙে বেরিয়ে এসেছে, আছে কি? কিছু মানুষ বেরিয়েছিলেন। এখন সরকারের নিয়মিত কাজ, এটা একদম নিয়মিত কর্মকাণ্ডের বা কাজের পার্ট যে সরকার এগুলো কমব্যাট করবে। কারণ বাংলাদেশে এই ধরনের একটা প্রবণতা, এভাবে আমরা যদি চিন্তা করি, এটা সরকারের জন্য কোনো কমফোর্টেবল ব্যাপার না, জনগণের জন্য তো নাই। জি, আপনি জি, আমরা জানি যে বর্তমান সরকার, মানে আপনারা সাংবাদিক বান্ধব এবং পাশাপাশি কৃষক বান্ধব, কিন্তু এই যে বোরো ধান চাল যে সংগ্রহ করা হচ্ছে, এই বছর গত বছরের যেই দাম ধরা হয়েছিল এবারও কিন্তু সেই দাম একই দামে আপনারা সংগ্রহ করছেন। সুতরাং এর কারণ মূল্যস্ফীতি বেড়েছে, উপকরণের দাম বেড়েছে, জীবনযাত্রা কৃষকেরও বেড়েছে, সবার বেড়েছে। সেই ক্ষেত্রে এই যে দাম একই রাখা 1 বছর পরে, এটা কতটা যুক্তিযুক্ত? খুবই ভালো প্রশ্ন। তার সাথে আমি একটু আপনার সাথে আরো যোগ করে দেই, মানে সরকারের জায়গাতে এগুলো যোগ করার কথা না, যে এবার মানে চাষের খরচও বাড়ছে, মানে আমাদের অনেকেই যথেষ্ট সহজে তারা জ্বালানি পান, সেচের সমস্যা হয়েছে। আমি এই ব্যাপারটাকে বিবেচনায় নিচ্ছি, আমি এটাকে একটা যৌক্তিক দাবি বলে মনে করি। প্রতি বছর বাই ডিফল্ট সাম পার্সেন্টেজ অন্তত ইনফ্লেশন অ্যাডজাস্ট করা উচিত। আমি আপনার সাথে নীতিগতভাবে একমত। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই ব্যাপারে তথ্য পৌঁছে দেব এবং আমি পার্সু করবো, আমি আপনাকে কথা দিচ্ছি। আমাদের সরকার বলতে বর্তমান সরকার, সরকার এই সরকার আমাদের যে মেইন স্টেক হোল্ডার ছিল, যে বিপ্লব বলেন, যে অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা, এটা গণঅভ্যুত্থান, হ্যাঁ গণঅভ্যুত্থান, যাই হোক জি, তো বিএনপি হচ্ছে মেইন স্টেক হোল্ডার, মেইন স্ট্রিম ছিল। এখন তাদেরকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে যে মেইন স্ট্রিম বলছে এনসিপি এবং আপনি যে জামাতে ইসলাম, এবং তারা হুমকি এই সরকারকে হঠাৎ বিভিন্ন জুলাই বিপ্লবের তারাই নেই, বিএনপি কিছু না। এতে তো সার্বিকভাবে দেশের সার্বিক সেক্টরের যে প্রবলেমগুলো, এগুলো তো ভালো আলাদা যদি থাকে পলিটিক্যাল ইস্যু, তাহলে সবকিছু ইফেক্ট হয়। তো এটা কিভাবে আপনারা ডিল করেছেন?
এবং সেই জন্য আপনাদের কি ধরনের একটা পলিসি? আচ্ছা, আগে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আমি আজকে ডিসিশন নিয়ে এসেছিলাম, আপনাদের প্রশ্নটা আমি আবার নিজে মুখে বলবো, কারণ আমি দেখেছি অনেকে লাইভে প্রশ্নটা শুনছেন না, সো আমি ভুলে গেছি। আর আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে ব্রিফিং, সো প্রশ্নগুলো এক্সক্লুসিভলি সরকারের কাজ নিয়ে হলে সবচেয়ে ভালো হয়। ভাই প্রশ্ন করেছেন যে বিএনপি দল হিসেবে স্টেক হোল্ডার হলো, বিরোধীরা মনে করছে বিএনপি কিছু না, তারাই সবকিছু, সো খানিকটা রাজনৈতিক, কিন্তু একই সাথে আবার পরে যে প্রশ্নটা করছে সেটা সরকারের সাথে রিলেটেড, সেটা হচ্ছে সরকারকে তারা যদি হয় চাপে ফেলতে থাকেন, সরকারের পতন ঘটাতে চান, তাহলে কি করবেন। একটা কথা একটু বলা দরকার, এটা নিয়ে আসলে আমি বলছি প্রত্যেককেই। ধরুন কোন সরকার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলো না, এটা তো খুবই উদ্ভট ব্যাপার না, আমাদের এই অঞ্চলে কি এটা হয় না? হয়। এই সরকার কি এখন পর্যন্ত তার দেয়া কোনো কথা রক্ষা করেনি? আমার উত্তর হচ্ছে এটা ভুল, রক্ষা করেছে, করছে, কিন্তু তর্কের খাতিরে আবারও বলছি, প্লিজ ফটোকার্ড লিখে দিবেন আপনারা, এরপর আমি বলেছি এই সরকার রক্ষা করে নাই, না, আমি এরকম কিছু বলছি না। এই যে এখন কত উল্টো পাল্টা কথা বলতে হচ্ছে জাস্ট বিকজ এই ধরনের ফটোকার্ড হয়। আবারও বলছি, আপনার যদি মনে হয় সরকার তার দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথ কি? শেখ হাসিনার সময় আমরা পেঁয়াজের দাম 300 টাকা হলে আমি কিন্তু বলেছি তুমি ক্ষমতা থেকে নামো, পেঁয়াজের দাম 300 টাকা, তার মানেটা হচ্ছে এই স্মরণ করিয়ে দেয়া তুমি অবৈধভাবে ক্ষমতায় আছো, সো যত কিছু সমস্যা হবে আমি এটা ধরে তোমার পতন চাইবো, কিন্তু এটা একটা বৈধ সরকার, সো বৈধ সরকারকে ডিল করার প্রসেস হচ্ছে নির্বাচন। আপনি সংসদে কথা বলুন, টকশোতে তো দুর্দান্ত সরকারের বিরুদ্ধে পারফর্ম করছেন, সোশ্যাল মিডিয়া, মাঠে, আবারও বলছি, ইভেন মিসইনফরমেশন ডিসইনফরমেশন আপনি ছড়াচ্ছেন, সরিয়ে রাখি, মাঠে তারা ক্যাম্পেইন করছেন, সরকার বা বিএনপি কি কথা রাখে নাই, এগুলো করুন, জনগণকে কানেক্ট করুন এবং আগামী নির্বাচনে ভোট চান, সো জনগণ আপনাদেরকে নির্বাচন করে এবং আপনাদের ভালো হয়। আমি তো বরং এটা মনে করি সরকার কিছু কিছু কাজ করছে না, এটা সরকারকে করানোর চাইতে আপনি হাতে রাখেন, এটা আপনার জন্য সুবিধা, এটা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন, সরকারকে ক্রমাগত চাপে ফেলতে পারবেন। গণতান্ত্রিক ব্যবস্থায় এভাবে চলাটা আমাদের শিখতে হবে। আসলে সমস্যা যেটা হয়েছে, আমরা তো শেখ হাসিনার সময় যেভাবে ফাইট করছি, আমি এই কথা খুব বলতাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকার মূল সংকটটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে অপারেট করে, কিভাবে নেগোশিয়েট করে, কিভাবে চাপ প্রয়োগ করে, কোন ভাষা ব্যবহার করে, সেটা আমরা ভুলে যাই। আমি আমাদের সমাজের গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালদেরকেও বলতে শুনেছি যে শেখ হাসিনা এত শক্তিশালী, তাকে নামায় ফেলতে পারছে, আপনি কে? এটা ভাষা হওয়া উচিত না। বিএনপি কখনো কখনো তার বা এই সরকার তার কিছু প্রতিশ্রুতি থেকে যদি সরেও আসে, দেখেন কত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হচ্ছে, ক্লিয়ার করে কথা বলতে হচ্ছে, আমি এখনো মনে করি না এটা হয়েছে। যদি হয়ও সেটা যৌক্তিক সমালোচনা করুন, চাপ প্রয়োগ করুন, তাতে সরকার কাজগুলো করবে, আর না করলে তো 5 বছর পর নির্বাচন আছেই, সেখানে সেই ম্যান্ডেট বুঝিয়ে দেওয়া যাবে। আসছি, জি আসছি, জি। হঠাৎ করে কেন গুরুত্বপূর্ণ স্থাপনা বা বিমান বন্দরগুলো এবং এয়ারলাইন্সগুলো মানে সরকারের 2 মাস শেষ হলো এই সময়টাতে এসে আপনাদের অবজারভেশন কি কি হলো? আপনি যেহেতু ডাক্তার, প্রতিবাদী আপনার বিভিন্ন প্রশ্নটা আসলে আমরা বিষয়টা খুবই মানবিক যে হামে প্রতিদিন বাচ্চারা শিশু পাখির মতো মারা যাচ্ছে। আপনি বলছেন এই সরকারের অবহেলার জন্য যাতে একটা শিশু মারা না যায়, কিন্তু শুধু টিকা হলে যেটা ডাক্তার যে টিকার জন্যই যেটা এটা হচ্ছে, সেই বিষয়ে আপনাদের দৃশ্যমান কি যারা এটা করলো টিকা না দিয়ে? নাম্বার 3, নাম্বার 4 হলো অনেক প্রশ্ন হয়ে যাচ্ছে। 5 আগস্টের পরে অনেক সেই অস্ত্রগুলো আপনি হিসাব দিয়েছেন মাদকের, কত অস্ত্র আসলে আপনার উদ্ধার হয়েছে, বাকি কত আছে সেগুলো কি এই সমাজকে অস্থির করার মতো? আমি ওই ডেটা দেবো, কিন্তু আপনার 2-3টা প্রশ্ন আমি খুব দ্রুত একটু জবাব দিতে চাই। হামের ব্যাপারে আমি এটা জানিয়েছি, আমরা আজকেও জানিয়েছি, আমাদের 94 লক্ষ শিশুকে আমরা এর মধ্যে টিকা দিয়েছি, এবং আগেও একদিন ডাক্তার হওয়ার কারণে এটা বলতে পেরেছি, যেগুলোর ইমিউনিটি তৈরি করে এগুলো সবার মধ্যে স্প্রেড করতে সময় নেয়। এটা আমি একদিন বলে ফেলার কারণে অনেকে বলেছেন যে এটা ঠিক বলিনি, বলাটা ঠিক হয়নি। যে মৃত্যুগুলো দেখছিল সব আসলে আগের প্রবলেম, এবং আমি শুরুতেই বলেছি যে এটা এত মর্মান্তিক কোনো ঘটনা হতে পারে না, শিশুরা মারা যাচ্ছে, যেটা প্রিভেন্টেবল ডিজিজ, সবচেয়ে জরুরি কথা। এই ডিজিজটা আমরা প্রিভেন্ট করতে পারতাম, এই মৃত্যুগুলো আমরা প্রিভেন্ট করতে পারতাম। সো খুব ফাস্ট টিকা দিচ্ছি, যেটা আমাদের করার আছে, এবং এটার জন্য কিছু সময় লাগবে, এবং তাতে চিকিৎসাজনিত যে সংকট আছে সেই সংকটটা আরো কিছুটা থাকতে পারে, কিছু সম্ভাবনা আছে, কিন্তু এটা যখন দেয়া শেষ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে এটা কন্টিনিউ করব, সেটা আসলে আর সমস্যা হবে বলে আমি মনে করি না। জঙ্গিবাদ জিরো কোঠায় নিয়ে আসা আমাদের লক্ষ্য,
সেটা কতটা পেরে উঠবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করব জিরোর কাছে নিয়ে আসার জন্য, কারণ আমি এই প্রবলেমটা স্বীকার করি এবং এটা অনেক বেশি বাড়াতে চাই না। আর এটা কেন হচ্ছে খুব দ্রুত যদি বলি, সেটা হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পর, মানে এই গণ অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সমাজের একটা অংশের, এটা খুব বড় অংশ না, তারা কেউ কেউ এই যে বিপ্লব শব্দটা, এটা নিয়ে একসময় আমরা প্রচুর ডিবেট করেছি যে এটা একটা বিপ্লব, সব বন্ধ করে দাও, বাতিল করে দাও, সংবিধান স্থগিত করে দাও। কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেতে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে, মেবি। এটা আমি একটা অনুমান করছি বিশ্লেষক হিসেবে। জি হ্যাঁ, দেশের ভেতরে আছে এবং তাদেরকে পেট্রোনাইজ করার মতো মানুষ বাইরেও থাকতে পারে। আমি জাস্ট অ্যানালিস্ট হিসেবে বলছি, যেহেতু আমার একটা সত্য আছে না। আমি একটু অন্য যারা যারা একবার করে না, যারা একবার করেছেন না প্লিজ, যারা একবার করেছেন আমি না না আমার শেষ হয়েছে, আমি একটু একটু প্লিজ। যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্ত হবে। সেই বিষয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখিনি, কিন্তু আপনি প্রতিবারই বলেছেন যে এটা হবে। আমি এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় খোঁজ নেব, কারণ আমাদেরকে এভাবে জানানো হয়েছে। আমরা তো ওখান থেকে তথ্য নেই, তথ্য নিয়ে জেনেছি, আমরা আবার তথ্য নেব এবং আমরা আশা করি দ্রুতই আপনারা এটা জানতে পারবেন। কারণ আমি এটা আপনার সাথে নীতিগতভাবে একমত, যাদের অবহেলার কারণে এই ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জি, আপনি জঙ্গি নিয়ে কথা হচ্ছিল, আমরা দেখেছি অন্তর্বর্তী সরকারের সময় জঙ্গি সংক্রান্ত মামলা আছে, গুরুত্বপূর্ণ মামলা আছে, ফাঁসির আসামি ছিলেন, তাদের অনেকে জামিন পেয়েছে এবং অনেকে ধারণা করছেন যে তাদের কিছু অংশ হয়তো সংগঠিত হয়েছে। যারা জামিন পেয়েছে বা যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তাদের গ্রেফতার বা আবার মামলাগুলো সক্রিয় করবার ক্ষেত্রে কোনো বিবেচনা আছে? আমরা একটা জিনিস এটা ভুল না করি, জামিন মানে কিন্তু কেউ তার অপরাধ থেকে মুক্ত হয়ে যাননি। মানে আদালত মনে করছেন যে তিনি যতদিন মামলা শেষ হবে না তিনি বাইরে থাকতে পারবেন, সো জামিন মানে কিন্তু সেটা, এর কতগুলো ক্রাইটেরিয়া আছে। এখন সরকার, আবারও বলছি, এগুলো সরকার স্পন্টেনিয়াসলি করে, যে যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। কথা হয় কি, আমরা অনেক সময় কিছু কিছু মানুষ যারা অভিযুক্ত ছিলেন তাদেরকে ব্লেম করে, আমি নিজেও দেখি যে সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হচ্ছে, কিন্তু একটা রাষ্ট্র যখন ব্যবস্থা নেবে সেটা তথ্য এবং ইনফরমেশনের ভিত্তিতে, ইনভেস্টিগেশনের ভিত্তিতে নেবে। এবং আপনি নিশ্চিত থাকুন, কেউ যদি একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, হয়েছেন, আবার এটার যদি মানে মোটামুটি বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে জামিন বাতিল হবে এবং সরকার সেই জামিন বাতিলের জন্য স্ট্রংলি অ্যাপিল করবে। জামিন থাকবে কি থাকবে না তো আসলে সরকারের সিদ্ধান্ত না, এটা আদালতের সিদ্ধান্ত, কিন্তু সরকার প্রটেস্ট করবে স্ট্রংলি যাতে তাদের জামিন বাতিল হয়। শিওর এটা হবে। এটা একেবারেই থাকবে। মানে আবারও একটু বলা ভালো, সেটা হচ্ছে জঙ্গি বলে আমরা যেভাবে মানুষকে বলছি, মানে আমরা এভাবে রাদার বলি অভিযুক্ত। কেন বলছি, আদালত কাউকে পূর্ণাঙ্গভাবে কোনো অপরাধের জন্য যদি অ্যাকিউজ না করে, কনভিক্ট না করে, তাহলে আসলে এভাবে বলা ঠিক না। সো জঙ্গিবাদের অভিযোগে, এই অভিযোগ কেন বলছি কথাটা, আগের রেজিমের সময়, শেখ হাসিনা রেজিমের সময় বিশ্বাসযোগ্য অভিযোগ আছে এমন মানুষ তো আছেই, কিন্তু অভিযোগ নেই এমন মানুষকেও গ্রেফতার করা হয়েছে, কারণ এটা তাদের ক্ষমতায় থাকার ন্যারেটিভের পার্ট ছিল, যেটা আমি শুরুতে বলেছি। তারা দেখানোর চেষ্টা করেছেন বাংলাদেশ জঙ্গিরা দখল করে নেবে আমি যদি ক্ষমতায় না থাকি, সো আমি ইলেকশন রাতে করি আর ভোট ছাড়া ক্ষমতায় থাকি, আমাকে ডিস্টার্ব করো না। দ্যাট ওয়াজ দ্য ন্যারেটিভ। সেই জন্য আমরা বলছি নজরে দিতে নিশ্চয়ই থাকবেন, কিন্তু আমরা এই যে জঙ্গি শব্দটা যেন খুব বেশি জেনারেলাইজ করে না ফেলি। কোনো কিছু হলেই জঙ্গি ট্যাগ দিয়ে তাকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, মাঝে মাঝে আমরা দেখতাম না, একটা বাড়ি ঘিরে আছে, হঠাৎ করে ওখানে নাকি বোমা বানাচ্ছে, র্যাব গেছে, গিয়ে ওখানে ক্রস ফায়ারে মারা গেছে, এসব স্টোরি ক্লিয়ারলি ছিল আমাদের। সেটা আমরা, সুতরাং এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। তাহলে আমি আবারও বলছি, প্লিজ, দুটো এক্সট্রিম আলোচনা আছে, বাংলাদেশ জঙ্গিতে ভরে গেছে, আরেকটা হচ্ছে বাংলাদেশে কোনো জঙ্গি নাই। দুটোই ভুল বলে আমরা মনে করি। বাংলাদেশের জঙ্গিবাদের এরকম এক্সট্রিমিজম, আমি এভাবে বলি, একটা প্রবণতা আছে, কিছু মানুষের সাথে জড়িত আছে, মাঝে মাঝে তারা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করে, সেটাকে আমরা কন্টেইন করতে চেষ্টা করব। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু কেরানীগঞ্জে বোমা তৈরি করতে গিয়ে একটা মাদ্রাসায় আপনারা দেখতে শিশু মারা গিয়েছে, এবং ওটার সাথে যে জড়িত ছিল তাকে কিন্তু এখন পর্যন্ত ধরা সম্ভব হয় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেক্ষেত্রে এই ধরনের
উদ্বেগগুলো কিন্তু থেকেই যায় সমাজের মধ্যে, যে যেহেতু রাজধানীতেই বোমা তৈরির এরকম বড় একটা কারখানা দেখা যায়, আবার সরকার যখন এরকম হাই অ্যালার্ট জারি করে, সেক্ষেত্রে এইটা মানে ন্যারেটিভ তৈরির পাশাপাশি যখন আমরা এই জিনিসগুলোকে দেখি যে যারা এর সাথে সংশ্লিষ্ট তারা খুব একটা সামনে আসছে না বা ধরা পড়ছে না, তখন সেই বিষয়গুলো তো মানুষের মধ্যে তৈরি করবে। নিশ্চয়ই করবে, আমি আপনার সাথে একমত। কিন্তু এই যে একজন অপরাধীকে ধরা যায়নি মানে যাবে না তা না। নাম্বার 2, অবস্থান ইম্পর্টেন্ট। আপনি খেয়াল করবেন ইন্টারিম সরকারের সময়ে যেই ধরনের প্রবণতা ছিল, এই সরকারের সময় অনেক প্রবণতা নেই। ওটা ছোট উদাহরণ দিই, মানে কিছু হলেই রাস্তা ব্লক করে ফেলা যাবে। হচ্ছে কি এখন এতটা না? আদৌ কি হচ্ছে? এখন কি দাবি দেওয়া নেই মানুষের? তো তাহলে আগে হয়েছিল কেন? আগে হয়েছিল কারণ ইন্টারিম সরকার এগুলোর ব্যাপারে কোন রকম কোনো অবস্থা নেই, মানে উদ্ভট সব দাবি নিয়েও মানুষ, অল্প কিছু মানুষ রাস্তা ব্লক করে ফেলেছে। সেই প্রবণতা তো এখন হচ্ছে না। তার মানে আমি যেটা বলতে চাইছি, ওই সময় যে ঘটনা ঘটেছে, কারণ ওটার মধ্যে এক ধরনের রিলাক্টেন্স সরকারের ছিল বলে আমরা মনে করি। আমিও ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। এটা কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন। রিলাক্টেন্স ছিল, এটা সরকারের বক্তব্য না। প্লিজ ফটোকার্ড বানানোর সময় এটুকু শুনে নেবেন। না, ভয় পাচ্ছি না। আমি আপনাদেরকে আসলে কেন বলছি, আমরা আসলে এটা নিয়ে শক্ত অবস্থানে যাব। আমরা ডিসইনফরমেশন বেস ফটোকার্ড আসলে অ্যালাউ করব না মিডিয়া থেকে, এবং এটা আমার মনে হয় মিডিয়ার মানুষ হিসেবে আপনাদেরও চাওয়া উচিত যে এটা যেন হবে না। তো তার আগে আমি যথেষ্ট পরিমাণ কমিউনিকেট করার চেষ্টা করছি, এর বেশি কিছু না। আর সরকার মিডিয়াকে ভয় পায়, এটা কিন্তু খারাপ কথা না। গণতান্ত্রিক সরকার জনগণ এবং মিডিয়াকে ভয় পায়, স্বৈরাচারী সরকারকে বরং মিডিয়া ভয় পায়। এই যে আমরা আপনাকে ভয় পাচ্ছি, ইটস এ পজিটিভ সাইন যে আমরা জনগণ এবং মিডিয়াকে ভয় পাই। আমরা একটা ডেমোক্রেটিক সরকার, সেই কারণে আমরা আপনাদেরকে আসলে ভয় পেতে চাই, আমরা আমাদের এই টেনিয়রের শেষ দিন পর্যন্ত। তো যেটা বলছিলাম, এই সরকার যেহেতু এই ব্যাপারে কঠোর আছে, কঠোর থাকবে, আমি বিশ্বাস করি এই প্রবণতা কমে যাবে। সেটাই হলো ব্যাপার। এবং যারা যারা আগে করেছে ওই ঘটনারও তদন্ত, তাদেরকে ধরা, শাস্তি নিশ্চিত করা, এগুলো করা অবশ্যই এটাকে কমব্যাট করার পার্ট হবে। সুতরাং আমরা সর্বোচ্চ সেই চেষ্টা করব, এটা করা হচ্ছে। না, সরকারের একটা অংশ বলিনি, দেশের একটা অংশ। এবং সেই সাথে এখন বলতেন যে সরকারের অন্তর্বিষয়ে গা ছাড়া ভাবছিল। এরকম কিছু কথাও আছে যে অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণ পর্যায়ে কেউ কেউ আছেন যারা ওই স্বপ্নটা উস্কে দিয়েছিল, ওইটার পেছনে ছিল। প্রথম আলো ডেলিস্টে আমরা ক্ষেত্রে আমরা এরকম শুনেছি। আপনি কি মনে করেন? এটা আসলে ঠিক মানে আমাদের এই সরকারের সাথে রিলেটেড ইস্যু না। সরকার কতটা, আগের সরকারে কতটা কেউ ইনভলভ ছিল আপনি কনটেক্সচুয়ালি কিছু বলতে পারেন, কিন্তু এটা ফ্যাক্ট, এটাকে ছাড় দেওয়া হয়েছিল। যেমন ধরুন ডায়েসের যে পতাকা আছে, সেই পতাকা বহু সময় বহু জায়গায় দেখা গেছে, তো সেটা নিয়ে তো আসলে সরকার তেমন কোনো অবস্থান নেননি। বা উগ্রতার অনেকগুলো সিগন্যাল ছিল, আমি নাটক করতে দেব না, এবং সরকার মেনে নিল। মেয়েরা ফুটবল খেলবে না, সরকার মেনে নিল। এই ধরনের প্রবণতা তখন ছিল, এই ছাড়টা ছিল। বহু বছর, 250 বছর ধরে একটা মেলা চলছে, সেই মেলা হতে দেব না, এই ঘটনাগুলো ঘটেছে। সুতরাং আমরা স্পষ্টভাবে দেখেছি ছাড় ছিল। এখন তারা পেট্রোনাইজ করেছেন কিনা, সেই উদ্দেশ্য ছিল কিনা আমরা জানি না। আর যে দুটো পত্রিকার আগুন দেওয়ার কথা বলছেন, সেই ক্ষেত্রে অন্তত গুরুত্বপূর্ণ মানুষজন, আমাদের খুবই শ্রদ্ধেয় সম্পাদক বা একটা দলের প্রধান যিনি একসময় সরকারে ছিলেন, তিনিও একই রকম কথা বলেছেন। সো আমি এটুকু যদি মাথায় রাখি, সেটাকে ওইটার সাথে রিলেট করা যেতে পারে। আমরা শেষ করতে চাই। থ্যাংক ইউ।